আজকে এই দিনটি স্মরণ করার জন্য আমার আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে অনেকেই আমি আসার পরে যাদের পেয়েছিলাম অনেকেই আমাদের মাঝে নেই। আগস্টে জাতির পিতাকে যেভাবে হত্যা করা হলো, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ আমার 3 ভাই কামাল, জামাল, রাসেল, কামাল জামালের নবপরিণীত পুত্র সুলতানা রোজি। 15ই আগস্ট আমাদের জন্য সব থেকে একটা কলঙ্কময় দিন। 15 দিন আগে দেশ ছেড়ে যাই। আসলে যেতে চাচ্ছিলাম না। 15 তারিখে আব্বা যাবেন বিশ্ববিদ্যালয়ে, আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আমি ভিসির কাছে ছুটি নিতে গেলাম যে আমাকে 1 মাসের ছুটি দিতে হবে। উনি বললেন তুমি আসবে না। আমি বললাম যে আপনার ছাত্র ওয়াজির সাহেব তো তার ছাত্র ছিল, আমার আপনার ছাত্র খুব চাপ দিচ্ছে যাওয়ার জন্য, বলে তুমি ফোন করে আমার কথা বলবা। তা এসে ঠিকই ফোন করলাম। তো ফোন করার পরে তো ভীষণ রেগে গেল, যেটা খুব স্বাভাবিক, তার ছেলে মেয়েকে দেখতে পারবে না হেন তেন। তখন আব্বা বললেন যে ঠিক আছে তুমি যাও। রেহানাকেও সাথে নিয়ে গেলাম। রেহানা পরীক্ষা দেবে। আমি কলেজে যে ওর ফর্ম টর্ম সমস্ত গুছিয়ে দিয়ে ফিল আপ করে রেখে আসলাম। আমার একজন বন্ধু টিচার, তার কাছে টাকা পয়সা রেখে আসলাম যে ওটা যখন ফর্ম চাইবে জমা দিয়ে দেয়, ও এসে পরীক্ষা দেবে আর আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব। কিন্তু সেই ফিরে আসা হয়নি। শেখ মুজিবকে হত্যার পরে শোনার পর বাইরে আসতে পারিনি। তখন রেহানার তো পাসপোর্টটাই জিয়াউর রহমান দেয়নি রিনিউ করতে। আমি দিল্লিতে ছিলাম, সেখানে যিনি হাই কমিশনার ছিলেন শামসুর রহমান সাহেব আমার পাসপোর্টগুলি করে দিয়েছিলেন, কিন্তু রেহানারটা করতে পারেনি। রেহানা লন্ডনে ছিল, তাকে দেয়নি। আমি জানতাম না যে আমাকে এত বড় একটা দায়িত্ব দেওয়া হবে, আমি কখনো এটা ভাবতেও পারিনি। আমি যখন রেহানা যখন বিয়ে হয় আমি যেতে পারিনি, কিন্তু যখন রেহানার বাচ্চা হবে মিসেস গান্ধী আবার পাওয়ারে এসেছেন, উনি সব ব্যবস্থা করে দিলেন, আমি গেলাম। তো সেই সময় আমাদের এখানেও তখন জিয়াউর রহমান তখন রাজনীতি শুরু করেছে, লন্ডনে গেল। আর সেই সাথে আমাদের 75 পর আমাদের আওয়ামী লীগের সকল নেতাকর্মী গ্রেপ্তার ছিল, বন্দী ছিল। তখন অনেকেই লন্ডনে, এরপরে যে মুক্তি পেল তখন অনেকে লন্ডনে আসলো। আর তাছাড়া আমি নিজে ওখানে আমাদের দলটাকে সুসংগঠিত করার চেষ্টা করেছিলাম, যদিও আমি দলে কিছু ছিলাম না, কিন্তু আওয়ামী লীগ, মহিলা লীগ এবং মহিলা আওয়ামী লীগ এবং যুবলীগ গঠন করি সারা ইংল্যান্ডের বিভিন্ন এসে ঘুরে ঘুরে আমাদের নেতাদের সাথে। সেসব আমাদের নেতাদের সঙ্গে কথা হয়। এরপর যেদিন আমি আবার দিল্লিতে ফিরে আসি, হঠাৎ একটা টেলিফোন লন্ডন থেকে মাহবুবুর রহমান সাহেব, আমাদের যে আওয়ামী লীগের মাহবুবুর রহমান সাহেব বোধহয় ওনার নাম ছিল, হ্যাঁ, উনি ফোন করলেন যে আপনাকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। তা বললাম যে আমি তো আওয়ামী লীগের প্রেসিডেন্ট হতে চাইনি, আমাকে কেন করবে, কিন্তু অনেক নেতারা আছে। উনি ওখানে ইংল্যান্ড, উনি আওয়ামী লীগের, তখন তাকে আমরা সভাপতি করেছিলাম। যাক, এরপর আমাদের নেতারা যখন গেলেন, যেদিন নামলাম প্রচন্ড ঝড় বৃষ্টি, প্লেন কোনো মতে ল্যান্ড করতে পেরেছে, কিন্তু হাজার হাজার মানুষ। আমি কিন্তু প্লেন থেকে কোনো সিঁড়ি দিয়ে নামতে পারিনি, এত মানুষের চাপ ছিল। তখন ট্রাকটা নিয়ে যাওয়া হয় ওখানে, আর ট্রাকের উপরে একটা, মানে প্লেনের সাথে ট্রাকের উপরে একটা ময়ের মতো লাগাই দেওয়া হয়, সেটার উপর দিয়ে আমি কোনো মতে ধরে আমাকে নামানো হয়। আমার মেয়ের পুতুল আমার সাথে ছিল। কিন্তু যখনই উঠলাম তারপরে মুষলধারে বৃষ্টি, কিন্তু সেই ঝড় বৃষ্টি মাথায় নিয়েই মানুষ সেখানে।
মানিক অ্যাভিনিউতে প্রায় অন্ধকার হয়ে আসছে, সেখানেও বক্তব্য রাখলাম। তো সব থেকে বড় কথা হলো যে আমি যখন যাই, কামাল, জামাল, রাসেল, খুকি, রোজি সবাই এয়ারপোর্টে ছিল। আর আমি যখন ফিরে আসলাম, হাজার হাজার মানুষ, কিন্তু আমি পেলাম বনানীতে সারি সারি খবর। বত্রিশ নম্বরে আমরা মিলাদ করতে চাইলাম, আমাকে ঢুকতে দেয়নি জিয়া রহমান। উল্টো বলছিল যে বাড়ি দেবে, গাড়ি দেবে, সব দেবে। আমরা না, তার কাছ থেকে আমরা কিছু নেব না। খুনির কাছ থেকে আমি কিছু নিতে পারি না। আমি যখন দিল্লিতে ছিলাম, জিয়া রহমান দিল্লিতে গিয়েছিল, তখন আমার সাথে দেখা করতে চেয়েছে, তার স্ত্রীও দেখা করতে চেয়েছে, আমি দেখা করি নাই। লন্ডনে যখন তখনও দেখা করতে চেয়েছিল, আমরা দেখা করিনি। আর যখন আমি আসলাম তখন আমাদের 32 নম্বর আমাকে ঢুকতে দেবে না, আর উল্টো বাড়ি গাড়ি সাধবে, সেটা তো আমার কাছে গ্রহণযোগ্য না। আমি ফিরে এসেছি, আমি জানতাম না আমি কোথায় থাকবো, কি করব, কিভাবে চলবো, সেগুলি চিন্তা করিনি। শুধু আমার পাওয়ার কাপড় চোপড়, 2টা সুটকেস নিয়ে আর পুতুলকে নিয়ে আমি চলে এসেছি। তারপরেই যাত্রা শুরু। আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী, দলটাকে গোছানোর চেষ্টা করেছি। আর একটা প্রত্যয় নিয়ে এসেছিলাম যে আমার আব্বা সারাটা জীবন কষ্ট করেছেন, জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীরা দিনের পর দিন জেল কেটেছে, ছেলেমেয়েরা কষ্ট পেয়েছে। দেশের মানুষের যে আকাঙ্ক্ষা নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেশ স্বাধীন করেছে, এটা পূরণ হয়নি, বরং মানুষের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। সারা বাংলাদেশ ঘুরেছি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সাথে নিয়ে নিয়ে, মানুষের অবস্থা নিজের চোখে দেখেছি। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব নেই, কিন্তু তার বাংলাদেশ, অন্তত এইটুকু বলতে পারি যে কিছুটা হলেও তিনি যা আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন এবং যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দেশ স্বাধীন করেছে, কিছুটা হলেও সেটা আমরা বাস্তবায়ন করতে পেরেছি। আমি আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এটুকু বলবো যে আমার সব শক্তি, সাহস আমি আমার মা বাবার কাছ থেকে পেয়েছি। যেদিন আমার বাবাকে হত্যা করা হয়, আমি যাই না, উনি তো কোনদিন ভাবতে পারেননি যে বাঙালি তাকে গুলি করবে, বিশ্বাস করতে পারেননি। আর আমার মা, তিনি কখনো জীবন ভিক্ষা চাননি। একটা কথা বলেছেন, খুলিয়ে দিয়েছে, তোমাকে মেরেছ, আমাকে মেরে ফেলো। ছোট্ট রাসেল সবার শেষে তাকে নিয়ে হত্যা করে। আর সেই সাথে আমার মেজ ফুপুর বাড়িতে যে মণি ভাই আরজু, আমার ছোটবেলার খেলার সাথী মণি ভাই, আমাদের বড় ভাই ছিল, মুক্তিযোদ্ধা, তাদেরকে হত্যা করে। আর সেজ ফুপুর বাড়িতে যে আব্দুর রব সানিবাদ, আমার ফুপা, বেবি আরিফ, ছোট্ট বাবু, সুকান্ত বাবু, তাদেরকে হত্যা করে। এই ঘাতকের দল মনে হচ্ছিল যেন একটা পরিবারকে সম্পূর্ণভাবে ধ্বংস করবে। শুধু পরিবার না, আমাদের যারা আত্মীয় তাদেরকেও। কিন্তু এখানে তো তারা থামেনি। এই আঘাতটা শুধু যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের উপরেই এসেছে তা নয়। 3রা নভেম্বর জাতীয় 4 নেতাকে, যারা বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধ পরিচালনা করে বিজয় এনে দিলেন, ঠিক সেই 4 জনকে নির্মমভাবে হত্যা করল। আমি তাদের সকলের আত্মার প্রতি মাগফিরাত কামনা করি। সাথে এটাই বলবো যে যারা স্বাধীনতা এনে দিচ্ছেন, যারা সংগ্রাম করলেন সারাটা জীবন, আর সেই বাংলার মাটিতে এই বাঙালির হাতেই তাদেরকে মৃত্যুবরণ করতে হলো, তাও মাত্র স্বাধীনতার 3 বছর, 3.5 বছরের মধ্যেই।
অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনাটাই ধ্বংস করা, যুদ্ধ অপরাধীরা ক্ষমতায়, আর আমার তো বিচার চাওয়ার অধিকার ছিল না। ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করা, মামলা করতে গেছে, মামলা নেবে না, মামলা করা যাবে না, কারণ তাদেরকে ইমিউনিটি দেওয়া হয়েছে, পুরস্কৃত করা হয়েছে, তারা হিরো বানিয়েছে তাদেরকে। যুদ্ধ অপরাধীদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন, তাদেরকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো, যুদ্ধ অপরাধের বিচার বন্ধ হয়ে গেল, তারা মন্ত্রী এমপি সব মন্ত্রী হলো, উপদেষ্টা হলো, তারাই দেশের পরিচালনায়। অর্থাৎ মুক্তিযুদ্ধ যারা করেছে তারাই অপরাধী হয়ে গেল, আর যারা বিরোধিতা করেছিল, গণহত্যা চালিয়েছিল, তারাই ক্ষমতায়। তো ওই অবস্থায় দেশে এসেছিলাম। আমার তো কিছু ছিল না, কিন্তু আমার একটা জিনিস ছিল, এদেশের মানুষের উপর অগাধ বিশ্বাস, আর বাংলাদেশ আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, তাদের তো সেই লড়াই করতে করতে সংগ্রাম করি আমরা অন্তত এটুকু বলতে পারি, এবার পঞ্চমবারের মতো আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। প্রথমবার ছিল 96 থেকে 2001, আর তারপরে 2009 থেকে এ পর্যন্ত। আজকে বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। মানুষের যদি রাজনৈতিক কোনো চিন্তা চেতনা না থাকে, দেশপ্রেম না থাকে, কোনো সামনের দিকে এগিয়ে যাবার কোনো প্রত্যয় না থাকে, তো সে এগোতে পারে না। তো আমাদের দেশে যারা ক্ষমতায় ছিল 75-এর পর, সেনাবাহিনীতে হাজার হাজার অফিসার সৈনিকদের হত্যা করেছে, বিমান, আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীকে অত্যাচার নির্যাতন করেছে শুধু তাদের ক্ষমতাটাকে কক্ষিগত করতে, কিন্তু দেশের কোনো উন্নতি করতে পারেনি। তা আজকে আমরা অন্তত একটু বলতে পারি যে দেশটা বদলে যাওয়া আমরা বদলাতে পেরেছি। তো সামনে আমাদের আরও এগোতে হবে, কারণ আমার বাবার তো একটাই চিন্তা ছিল, সবসময় তো বলতে কীভাবে দেশকে করবেন, কিভাবে প্রতিটি গ্রাম সাজাবেন, কিভাবে মানুষের ভাগ্য পরিবর্তন করবেন। তো আমাদের সব পরিকল্পনা সেটাই আছে। তা আর আজকে যত রকম দুর্যোগ আসুক, এই যে কোভিড-19 যখন দেখা গেল, হ্যাঁ আমরা সরকারি যারা আমাদের সরকারি, সামরিক, অসামরিক বা আমাদের আইন শৃঙ্খলা রক্ষা সবাই কাজ করেছে, কিন্তু এটা যে আমরা মোকাবেলা করতে পেরেছি সেটা একমাত্র কারণে যে আমাদের সুসংগঠিত রাজনৈতিক দল আছে এবং আমাদের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন, প্রত্যেকটা সহযোগী সংগঠন কিন্তু জনগণের পাশে সমান তালে দাঁড়িয়ে কাজ করেছে বলেই আমরা কিন্তু এই সাফল্য দেখাতে পেরেছি। তাছাড়া এটা কখনো সম্ভব ছিল না, এটা হয় না। শুধুমাত্র মানে আমাদের এই ক্ষমতা, এখানে রাজনৈতিক কর্মী এবং সদিচ্ছারও প্রয়োজন হয়। তা আওয়ামী লীগের মাঝে সেটাই আছে। আমরা তো দেখলাম অন্য কেউ তো আসেনি, সবসময় আওয়ামী লীগের যারা বা আমাদের সহযোগী সংগঠন তারাই এগিয়ে গেছে, মানুষের পাশে নিজের জীবন দিয়ে দিয়েছে, কিন্তু মানুষকে বাঁচাতে চেষ্টা করেছে। এই যে আত্মত্যাগ, আমার মনে হয় আওয়ামী লীগ সংগঠন ছাড়া আর কেউ এদেশের জনগণের জন্য করে না। আর আমাদের যে সংগ্রাম, এই যে গণতন্ত্র ফিরিয়ে আনা, সেই কারফিউ প্রতি রাতে, মার্শাল ল, আর দেশের মানুষের কোনো আশা নাই, ভরসা নাই, মানুষের মাঝে একটা হতাশা। তো সেই হতাশ জাতিকে টেনে তোলা যায় না, কাজে তাদের মাঝে আশার আলো জাগাতে হয়, তাদেরকে সামনে ভবিষ্যৎ দেখাতে হয়, ভবিষ্যতের উন্নত জীবনের একটা চিত্র তুলে ধরতে হয়। তবেই মানুষকে নিয়েই তো কাজ করতে হবে, তবেই মানুষকে নিয়ে কাজ করা যায়, এবং আমরা সেটাই করার চেষ্টা করেছি। তো আজকে অন্তত এইটুকু বলি যে সেদিন ফিরে এসেছিলাম, এত বড় দল পরিচালনার কোনো অভিজ্ঞতা আমার ছিল না, আর কখনো ছাত্রলীগ করার সময় কখনো নেতা হওয়ার চেষ্টা করি নাই। দলের প্রয়োজনে যখন যেটা দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা পালন করেছি, কিন্তু যখন এই দায়িত্বটা পেলাম, হ্যাঁ অবশ্যই এটা বিরাট দায়িত্ব। কিন্তু আজকে আওয়ামী লীগ বাংলাদেশে সবথেকে শক্তিশালী এবং বড় সংগঠন, এটা হলো বাস্তব। সবথেকে জনগণের কাছে সবথেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। প্রতিবার চক্রান্ত হয়, সেই চক্রান্ত মোকাবেলা করেই কিন্তু আমরা বেরিয়ে আসি। তা আমাদেরকে এটা ধরে রাখতে হবে। আর সেই ইতিহাস বিকৃতি থেকে শুরু করে জয় বাংলা বিসর্জন দেওয়া হয়েছিল, 7 মাসের ভাষণ,
সেটাও নিষিদ্ধ ছিল। আজকে জয় বাংলা ফিরে এসেছে, 7ই মার্চের ভাষণ এখন শুধু বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা মর্যাদা পেয়েছে। বাংলাদেশের মানুষের যে রক্ত দিয়ে যে অধিকারগুলি আদায় করেছিল সেই অধিকারগুলি আজকে আমরা সমুন্নত করতে পেরেছি, কিন্তু আমাদেরকে সামনে আরো এগিয়ে যেতে হবে, এটাই হচ্ছে বড় কথা। কি পেলাম না পেলাম সে চিন্তা করিনি, ভবিষ্যৎ কি তাও চিন্তা করি না, চিন্তা করি দেশের মানুষের ভবিষ্যৎটা আরো সুন্দরভাবে গড়ে তুলে দিয়ে যাব, সেটাই আমাদের লক্ষ্য, আর সেই লক্ষ্যেই আমরা কাজ করি। আবারও আমি আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন, আমাদের 2 লক্ষ মা বোন, এবং 15ই আগস্টে আমার বাবা মা ভাই যারা শাহাদাত বরণ করেছেন, 3রা নভেম্বর জেলখানায় জাতীয় নেতৃবৃন্দ এবং আন্দোলন সংগ্রাম করতে যে যারা শাহাদাত বরণ, সবার জন্য আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করি, সকলের জন্য দোয়া করি এবং আপনারাও দোয়া করবেন। আর এটাই মাথায় রাখবেন যে একটা দল করে শুধু নেতা হওয়া না, মানুষের জন্য কতটুকু করতে পারলাম, মানুষকে কি দিতে পারলাম, মানুষের জন্য কি দিয়ে গেলাম, এটাই একটা রাজনৈতিক মানুষের জীবনের এটাই বড় কথা, যে আমি আমার দেশের মানুষের জন্য কতটুকু আমি দিয়ে যেতে পারলাম, কতটুকু করে যেতে পারলাম। এই কথাটা মাথায় রাখলে পরে খুব দেশের জন্য অনেক কিছু করা যেতে পারে। তো সেই চিন্তা নিয়ে সবাই চলবেন, সেটাই আমি চাই। আর সংগঠনকে আমাদের শক্তিশালী করতে হবে। আর জন্য ওই যুদ্ধাপরাধী খুনি এরা জন্য বাংলাদেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং সেই ব্যাপারে আমাদের বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে। আমি সেটুকুই সবাইকে বলবো। আমার অর্থনৈতিক সমিতির একটা মিটিং ওরা বারবার দাওয়াত দিয়েছিল, তো ওখানে যাবো। তো আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বাংলাদেশ।